আসসালামু আলাইকুম। আমাদের আজকের 13তম দিনের সেশনে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। গতকালকে যেই জায়গায় আমরা পড়াটা শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব। তো আমি লিখতে লিখতে আপনারা আপনাদের মনে একটা আইডিয়া করে নেন যে এই 10 মিনিট আপনি যা পড়বেন সেটা আপনি মনে রাখার চেষ্টা করবেন। সেই সাথে এখান থেকে কোনো প্রশ্ন যদি আসে অ্যাডমিশনে বা অন্য কোনো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, আপনি সেটা মিস করবেন না। এটা আপনার মনে একটা স্পৃহা জাগাতে হবে। সেই ক্ষেত্রে আপনার মনে থাকবে যে 10 মিনিট আমি মনোযোগ ধরে রাখবো এবং যা পড়বো সেটা যাতে কখনো মিস না হয়। তো গতকালকে আমরা একটা চমৎকার কোটেশন পড়েছিলাম বিখ্যাত একজন কবির, সেটা আজকে একটু আমরা রিভাইজ দিই, সেখান থেকে আমরা পড়া শুরু করি। Winter comes, can spring be far behind? এই লাইনটা আমরা পড়েছিলাম, বলেছিলাম এটা হচ্ছে পি.বি. শেলি, একজন রোমান্টিক কবি, তার লেখা কবিতা থেকে নেয়া। তো কোন কবিতা থেকে নেয়া আজকে এটা পড়বো, তারপর আমরা বাকি পড়াটা পড়বো। এটা হচ্ছে তার একটা বিখ্যাত কবিতা, ওড টু দি ওয়েস্ট ওয়াইন্ড। একটু ব্যাখ্যা দিই। প্রত্যেকটা নামই আপনাদের কাছে নতুন মনে হবে এবং একটু অপরিচিত মনে হবে, কারণ এই টপিকগুলি আমরা আমাদের শিক্ষা জীবনে খুব একটা পড়িনি। তো কালকে কবির নাম পড়েছিলাম, একদিনে অতিরিক্ত হয়ে যাবে, এই জন্য আজকে আমরা কবিতার নাম পড়তেছি। কবিতার নাম হচ্ছে ওড টু দি ওয়েস্ট ওয়াইন্ড। এটার উচ্চারণ হবে ওড। আপনি এটাও লিখতে পারেন ওড, একটু টান দিয়ে ওড। ওড মানে হচ্ছে প্রশংসামূলক কবিতা। আমরা এর আগে পড়েছিলাম ব্যালাড, গীতি কবিতা, আর ওড হচ্ছে প্রশস্তিমূলক বা প্রশংসামূলক কবিতা। এটা শব্দার্থ হিসেবে লিখে রাখতে পারেন, প্রশস্তিমূলক কবিতা। এটা মূলত কোনো ব্যক্তি বস্তুকে প্রশংসা করে যেই কবিতা লেখা হয় এটাকে বলা হয় ওড। এখানে মূলত ওয়েস্ট ওয়াইন্ড হচ্ছে পশ্চিমা বাতাস, পশ্চিমা বাতাসের প্রশংসা করে কবি এই বিখ্যাত কবিতাটা লিখেন, এই জন্য কবিতাটার নাম হয়েছে ওড টু দি ওয়েস্ট ওয়াইন্ড। মনে রাখার একটা বিষয় বলে দেই, এই যে বিহাইন্ড শব্দটি আছে এটার সাথে ওয়াইন্ড শব্দটির একটা মিল খুঁজে পাবেন। মূলত এর আগের লাইনটা ছিল এটার সাথে মিলিয়ে, এর আগের লাইনটা ছিল ও ওয়াইন্ড, এই লাইনের আগের লাইন, যদিও এটা আমাদের মুখস্থ করতে হবে না, আমরা এই বিহাইন্ডের সাথে এই ওয়াইন্ড শব্দটা মনে রাখবো, ওড টু দি ওয়েস্ট ওয়াইন্ড। আর এইটাকে বলা হয় যে আশাবাদের লাইন, মানে আশাবাদ। এটাও আসে যে এটা কি মূলক কবিতা, আশাবাদ মূলক কবিতা, ইংরেজি হচ্ছে অপটিমিজম। এটা আমাদের জানতে হবে যে এই লাইনে কি প্রকাশ পেয়েছে, অপটিমিজম বা আশাবাদ। কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে না, উইন্টার আসলেও পরে বসন্ত আসবে, এই আশাবাদটা কবি এই কবিতায় রেখেছেন। অপটিমিজম মানে আশাবাদ, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা ইফ এর ব্যবহার দিয়ে বাকি কয়েকটি বাক্য গ্রামারে চলে যাচ্ছি, কোটেশন থেকে এখন গ্রামারে যাব। তো প্রথম লাইনটা আমরা এটা যদি দেখি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা একটা নর্মাল লাইন। এরকম যদি চিরন্তন সত্য থাকে তাহলে ইফ দিয়ে যেই বাক্যগুলি হয় দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে পারে। যেমন আমরা একটা লাইন লিখি, ইফ ইউ হিট ওয়াটার টু
100°C, অর্থাৎ ইফ ইউ এটা টি হিট, ইফ ইউ হিট ওয়াটার টু 100°C, অর্থাৎ তুমি যদি পানিকে 100°C তাপমাত্রায় গরম করো, ইট বয়েলস, অর্থাৎ এটা ফুটতে থাকবে। দুই পাশেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখতে পাচ্ছি, যে বয়েলস আর হিট, এটাও ভার্ব 1, এটাও ভার্ব 1, এটা ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। অর্থাৎ যদি চিরন্তন সত্য হয় সেই ক্ষেত্রে ইফ দ্বারা দুটি ক্লোজ যখন যুক্ত করা হবে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। আর যদি চিরন্তন সত্য না হয় অন্যান্য বাক্যের ক্ষেত্রে যা যা করবে আমরা এখন সেটা শিখবো, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম লাইনটা আমরা মনে রাখবো, চিরন্তন সত্য হলে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখব বাকি কয়েকটা বাক্য। ইফ she try, যদি সে চেষ্টা করে, if she try, she will pass। দুই পাশটা যদি আমরা খেয়াল করি, if she, এখানে আমরা is যুক্ত করি tries, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, if she tries প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, she will pass এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই পাশে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ওই পাশে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা আমাদের মনে রাখতে হবে। যদি নরমাল বাক্য হয় ইফ দ্বারা, তো ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অপর পাশে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। শুধুমাত্র চিরন্তন সত্যর ক্ষেত্রে দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, যেটা আমরা এখানে দেখিয়েছি। এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখলাম। তারপরে যেই পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর এই টপিক থেকে অবশ্যই প্রশ্ন আসেই, কন্ডিশনালস থেকে। তো আমরা এখন দেখব, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না হয়ে পাস্ট হয়ে যায়, ইফ শি ট্রাইড, একই বাক্য লিখতেছি মনে রাখার সুবিধার্থে। তো প্রথমে ছিল ইফ শি ট্রাইস, যদি সে চেষ্টা করে, শি উইল পাস, সে পাস করবে। এখন যেটা লিখলাম ইফ শি ট্রাইড, যদি সে চেষ্টা করত। একটা বিষয় মনে রাখবে, এটা যেমন ভার্ব টু হয়েছে, এই উইলটাকে আমরা ভার্ব টু, উইলের পাস্ট ফর্ম উড বানিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে she would pass। জাস্ট এই পাশে আমরা প্রেজেন্টটাকে পাস্ট করেছি, ওই পাশেও আমরা উইল ছিল, উইলটাকে আমরা উড বানিয়ে দিয়েছি, বাক্য কমপ্লিট। এটা আমাদের মনে রাখতে হবে। এই পাশে পাস্ট হইলে ওই পাশে উইলকে আমরা বা শ্যালকে উড, শুড ইত্যাদিতে পরিণত করব। 4 নাম্বার যে বাক্যটা আমরা লিখব সেটা আরো গুরুত্বপূর্ণ। আমরা যদি মার্কিং করে আসি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মোট 5টা বাক্য আমরা আজকে শিখব। এই ক্ষেত্রে যদি এই পাশে পারফেক্ট হয়ে যায়, ইফ শি হ্যাড ট্রাইড, এটা ভার্ব 3, এটা অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ এই পাশে আমরা কি করলাম, পাস্ট ইনডিফিনিট ছিল এর আগের লাইনটা, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনে পাস্ট পারফেক্ট লিখলাম, যেহেতু হ্যাড প্লাস ভার্ব 3। তো ওই পাশেও আমাদের এই পরিবর্তনটাই করতে হবে, পারফেক্টের পরিবর্তন করতে হবে। শি উড, যেহেতু 3 নম্বর বাক্যে ছিল, এটাকে আর পরিবর্তন করতে পারতেছি না, উডই থাকলো। এই পাশে যেহেতু হ্যাড যুক্ত করেছি, এই পাশে আমরা ফিউচার যেহেতু হ্যাভ যুক্ত করব। আর অবশ্যই যখন হ্যাভ যুক্ত হবে তখন এটাও পাস্ট পার্টিসিপল হবে। এটাই হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রুলস। অর্থাৎ এই পাশে যদি পাস্ট পারফেক্ট হয়, ওই পাশেও উড সহকারে পারফেক্ট টেন্স করার নিয়মটাতে আমাদের যেতে হবে। অর্থাৎ হ্যাভ পাস্ট, এই পাশে হচ্ছে হ্যাড যুক্ত হয়েছে, এই পাশে আমরা হ্যাভ যুক্ত করলাম। আর এটা ভার্ব টু, যেমন ভার্ব 3 হয়েছে, পাস্ট ভার্ব 3 হয়েছে। অর্থাৎ যদি পারফেক্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে ওই পাশে আমরা দুইটা পরিবর্তন করব, হ্যাভ যুক্ত করব এবং ভার্ব 3 বানাবো। ইফ শি হ্যাড ট্রাইড, শি উড হ্যাভ পাস্ট। একইভাবে আরেকটা বাক্য আমরা দেখব, এই প্যাটার্নেরই একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে অনেক সময় ইফটা উজ্জ্ব থাকে, তখন বাক্যটা এইভাবে লেখা হয়,
ইফ যখন উজ্জ্ব থাকে এই হ্যাডটা সামনে চলে আসে, হ্যাড শি ট্রাইড, বাক্যের মিনিং একই, হ্যাড শি ট্রাইড, যদি সে চেষ্টা করত। এই পাশে যা আছে ঠিকই থাকবে, would have পাস। এই দুইটা বাক্য একই, জাস্ট এখানে ইফ উঠিয়ে দেওয়া হয় এবং হ্যাডটা সামনে নিয়ে আসা হয়। তো এই 5টা বাক্য থেকে অসংখ্য প্রশ্ন আসে পরীক্ষায় এবং কনফিউজ হয় স্টুডেন্টরা পরীক্ষার হলে। এই ক্ষেত্রে 2-3 ভাবে প্রশ্ন আসে। এই অংশটুকু থাকে, অনেক সময় এটা লিখতে বলা হয়, অথবা পরের অংশটুকু থাকে, এই বারগুলি উঠিয়ে দেওয়া হয়, কোনটা বলবে বোঝা, যাতে আমরা কারেক্ট আনসার লিখতে পারি। আমাদের দেখতে হবে যদি উড হ্যাভ থাকে এই পাশেও পারফেক্ট টেন্সের গঠন লিখতে হবে, হ্যাড লিখতে হবে, বাদ 3 লিখতে হবে। এই পাশে যদি শুধু উড থাকে এই পাশে পাস্ট ফর্মে লিখতে হবে, আর উইল থাকলে অবশ্যই প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। আরেকটা ব্যাপার, বাক্যটা উল্টিয়েও আসতে পারে। সেই ক্ষেত্রে হবে, যদি আমরা এইটা লিখি, এই পার্টটা আগে লিখতে চাই, বাক্যটা হবে এরকম, she would pass if, সব পরের অংশটা এখানে যাবে, if she tried। এই প্যাটার্নে বাক্য লেখা যায়। একটা বিষয় খেয়াল করবেন, if যদি মাঝখানে থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো কমা ইউজ করিনি, আর যখন if সহ ক্লোজটা সামনে থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাক্যে আমরা কমা ইউজ করেছি। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক লেখার সময় এইটুকু তো উঠাবেন, সেই সাথে নিজেরা কয়েকটা বাক্য এই 5টা ফরম্যাটে লিখে দিবেন, ভুল শুদ্ধ আমরা দেখে দিব। তো ক্লাসটা আমরা একটু রিভাইজ দেই 2 মিনিটে, আর বারবার একই রিকোয়েস্ট করি যে আপনি পড়বেন 5 মিনিট সমস্যা নাই, কিন্তু রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন বেশি। আর যত পরীক্ষা নিকটে আসবে 1 ঘন্টা পড়লে 3 ঘন্টা রিভিশন দিতে হবে। প্রতিদিন খাতা 10 মিনিট 15 মিনিট রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন, আর ওয়ার্ড মিনিং তো অবশ্যই রিভাইজ দিবেন। তো প্রথম বাক্যটা ছিল গতকালকের, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটা হচ্ছে ওড টু দি ওয়েস্ট ওয়াইন্ড নামক কবিতা থেকে লেখা। তো একটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে কোন কবির লেখা। গতদিন আমরা পড়েছিলাম, যাদের মনে আছে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে বোঝা গেল যে আপনারা পড়েছেন। আর এই কবিতার এই লাইনটা আশাবাদ ব্যক্ত করে, অর্থাৎ দুঃখের পরে সুখ অবশ্যই আসবে। তারপর আমরা যে কাজটা করেছি, ইফ দ্বারা কন্ডিশনাল বাক্যগুলি বোঝার চেষ্টা করেছি। একটা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং চিরন্তন সত্য হয়, দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট। আর চিরন্তন সত্য না হলে, নর্মাল বাক্য হলে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ফিউচার ইনডিফিনিট। তারপর ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, ওই পাশে হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ উইল বা শেলকে পরিবর্তন করে উড বানাবো, শুড বানাবো। আর এই পাশে যদি পাস্ট পারফেক্ট হয়, ওই পাশেও পারফেক্টের চিহ্ন বসাবো, অর্থাৎ হ্যাভ বসাবো এবং বার 3 বসাবো। আর ইফ যদি উঠে যায় সেই ক্ষেত্রে আমরা হ্যাডটা সামনে নিয়ে এসে বাক্য লিখতে পারি, একই মিনিং দিবে। যেমন 5 নম্বর বাক্যটি, হ্যাড শি ট্রাইড শি উড হ্যাভ পাস্ট। তো আজকে এই পর্যন্তই। আমরা শুক্রবার অর্থাৎ আগামীকালকে একটা এক্সাম নিব। আশা করি সবাই এক্সাম ভালো করে দিবেন। এই পর্যন্ত যা পড়েছি সেখান থেকেই এক্সাম থাকবে, এবং যিনি ভালো করবেন তার জন্য ছোটখাটো একটা পুরস্কারও থাকবে। তো পড়তে থাকুন। আজকে এই পর্যন্তই, টাটা।